একটা করে গাড়িতে শক্তি তৈরি করে। এছাড়া এর সাসপেনশন, স্টিয়ারিং, ব্রেক, এসি সব কিছু কিন্তু সফট সেম, জাস্ট পাওয়ার সোর্স। আমাদের ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনে এইরকম একটা বিশাল বড় ইঞ্জিন ছিল যেখান থেকে আমরা মেকানিক্যাল শক্তি পাইতাম, আর ইলেকট্রিক ভেহিকেলে ওই রকম একটা বড় হাই ভোল্টেজ ব্যাটারি থাকতো, যে ব্যাটারি দিয়ে আমাদের গাড়ি মোটর চালানোর জন্য শক্তি পাইতাম। আমরা ইভির উপর কতদিন যাবত ডিপেন্ডেন্ট? খুব বেশি না, 10-15 বছর বা 20 বছর আগে থেকে না। যদি এখন 26 চলে, মোটামুটি 2004-5 পর থেকে কিন্তু আমরা ইভি নিয়ে খুব ভালোভাবে মাতামাতি করতেছি। এখন কথা, এই যে 2010 বা 12 বা 5 সালের আগেও কি ইভির ব্যাপারটা ছিল না? ছিল। ইভির যে পুরো কনসেপ্টটা, যে ইলেকট্রিক ভেহিকেল যে আদৌ রাস্তায় চলবে, এই কনসেপ্টটা কিন্তু তৈরি হয়েছে 1832 সালে। তাহলে 1832 সালে যে টেকনোলজি তৈরি হয়েছে, সেই টেকনোলজি নিয়ে কেন আমরা 2000 সালে এসে এত বেশি মাতামাতি করছি? মাঝখানে এটা কোথায় ছিল? এই ইতিহাসটা আপনাদের একটু সংক্ষেপে করে জানাই দিই। প্রথম যদি বলি, স্কটল্যান্ডের বিজ্ঞানী রবার্ট অ্যান্ডারসন 1832 থেকে 1839 সালে সর্বপ্রথম ইলেকট্রিক ভেহিকেলের ধারণা দেয়, এবং শুধু ধারণাই না, সে বাস্তবসম্মত একটা ইলেকট্রিক ভেহিকেল আবিষ্কার করেছে, যেটা দিয়ে আমাদের এখন টেসলা বলেন, বিওয়াইডি বলেন, বিভিন্ন ম্যানুফ্যাকচার কোম্পানি যারা ইভি বানাচ্ছে, তারা মূলত এটার উপর ভিত্তি করে ডে বাই ডে আপডেট করতেছে। এখন কথা, তাহলে এতদিন আগের একটা টেকনোলজি কোথায় হারাই গেল, এখন আমরা এটার উপর ডিপেন্ডেন্ট। একটু যদি বলি, পরিবেশ নিয়ে কাজ করে পরিবেশ সংস্থা, মানুষ নিয়ে কাজ করে আদমশুমারির গণনা বোর্ড, প্রতিটার জন্য প্রতিটা একটা সংস্থা আছে না, যে সংস্থা ওই স্পেসিফিক কারণ, যেমন জাতিসংঘের কাজ হচ্ছে শান্তি নিয়ে কাজ করা, বাচ্চা কাচ্চার জন্য WHO আছে, এই টাইপের বিভিন্ন সংস্থা। তো পরিবেশ সংস্থা বা পরিবেশবিদরা, যেটা আমাদের এয়ার রিসার্চ বোর্ড যদি আমি বলি, আমাদের পরিবেশ সংস্থা বা এয়ার রিসার্চ বোর্ড, এটা তৈরি হচ্ছে, একটা সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কের সদর দপ্তর অবস্থিত। এই পরিবেশবিদরা যারা পরিবেশ নিয়ে কাজ করে, তারা 1970 থেকে 75 সাল এর মধ্যে একটা গণনা করে। গণনাতে দেখা যাচ্ছে যে ব্যাপক হারে পরিবেশ দূষণ বাড়তেছে, এবং এই পরিবেশ দূষণ বাড়ার কারণে আমাদের সব থেকে যে সমস্যাটা বা ক্ষতিটা হয়, সেটা হচ্ছে ওজোন স্তরের ক্ষতি। এখানে একটা নতুন শব্দ হচ্ছে ওজোন স্তর। এই ওজোন স্তর সম্পর্কে কোনো আইডিয়া আছে? যারা মোটামুটি আমরা সায়েন্স নিয়ে পড়াশোনা করছি, তাদের একটু হলেও আইডিয়া আছে। আমাদের ভূপৃষ্ঠ থেকে বা মাটি থেকে উপরে যে আকাশ আছে বা সূর্য আছে, ধরলাম এটা সূর্য, এই যে সূর্য এবং মাটির মধ্যে কয়েকটা বাতাসের লেয়ার আছে বা বায়ুর স্তর আছে, ট্রপোমণ্ডল, স্ট্রোবোমণ্ডল, ভূমণ্ডল, ওজোন স্তর, এই টাইপের 4 থেকে 5টা আছে। বাকিগুলো তো লাগবে না। আমি যদি একটু ওজোন স্তর নিয়ে কাজ করি, আমাদের মাটির পৃষ্ঠ থেকে বা ভূপৃষ্ঠ থেকে 12 কিলোমিটার উপরে একটা বাতাসের লেয়ার আছে, যেটাকে আমরা বলি ওজোন স্তর। এবং এই ওজোন স্তরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেন? সূর্য থেকে যে ইউভি আলট্রা ভায়োলেট রশ্মি, যেটাকে বাংলায় বললে অতি বেগুনি রশ্মি বের হয়, এই বেগুনি রশ্মিটাকে সম্পূর্ণ প্রোটেক্ট করে, আর কি প্রোটেক্ট করে এখান থেকে যে ভালো যে সূর্যের কিরণটা, সেটা আমাদের মাটিতে পাঠায় দেয়, এবং সেটা দিয়ে মূলত আমাদের গাছপালা সালেকশন সলিউশন বা খাবার তৈরি করার শক্তি পায়। এখন এই ওজোন স্তরটা 1970 থেকে 75 সালে গবেষণাতে দেখা গেছে যে প্রায় 53 থেকে 54 কিলোমিটার যাবত অবস্থিত। বললাম যে এখান থেকে এই পর্যন্ত এটা 54 কিলোমিটারের একটা লেয়ার দিয়ে ওজোন স্তরটা তৈরি। তো এর আগে গবেষণা করে আরো বেশি ছিল। তখন তারা দেখতেছে হুট করে ওজোন স্তর এত ক্ষয় হওয়ার কারণ কি? তখন তারা দেখতে বললো যে ওজোন স্তর ক্ষয় হওয়ার কারণ হচ্ছে গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়া এবং ইটের ভাটা থেকে নির্গত কালো ধোঁয়া। তখন তারা প্রতিটা ম্যানুফ্যাকচার কোম্পানিতে যারা গাড়ি তৈরি করে, তাদেরকে নোটিশ পাঠালো যে আপনারা যদি এক্সস্ট দিয়ে বা গাড়ি থেকে যে ক্ষতিকর গাড়িগুলো বেরোচ্ছে, এগুলো যদি দমন করতে না পারেন, তাহলে রাস্তাঘাটে গাড়ি চলার কোনো পারমিশন পাবেন না। তারপর ম্যানুফ্যাকচার কোম্পানিরা চিন্তা ভাবনা করতে করতে কি কি সিস্টেম ডেভেলপ করলে গাড়িতে এই পরিবেশ দূষণ কম হয়, এখন পর্যন্ত 6টা সিস্টেম বা 6টা টেকনোলজি গাড়িতে অ্যাড করা হয়েছে, যেখান থেকে আমরা পরিবেশ দূষণকে কন্ট্রোল করতে পারি। এর মধ্যে 2-1টা যদি আমি বলি, এক্সস্ট পাইপে ক্যাটালিটিক কনভার্টার থাকে, যেটা লোকাল ভাষায় মাটি বলে, অনেকেই হয়তো চেনেন, অনেকেই জানেন। এই ক্যাটালিটিক কনভার্টার কিন্তু ইমিশন কন্ট্রোল সিস্টেমের একটা পার্ট। এক্সস্ট পাইপে ইজিএর নামে একটা
পার্ট আছে, আপনারা তো নতুন সবাই হয়তো বুঝতে পারবেন না। ইজিএম নামে একটা পার্ট আছে, ধরুন এই 6টার মধ্যে 6টা আমি নাম না বলি, নাম বলে বুঝবেন না। এই 6টা সিস্টেম আছে যেগুলো আমাদের গাড়িতে পরিবেশ দূষণ কমায়। এই পরিবেশ দূষণ কমানোর বিষয়টাকে যদি আরেকটু সহজ করে আপনাদের ভাষায় বোঝানো দেই, যদি কখনো বাইক কেনার জন্য শোরুমে যান এবং ওই শোরুমের সেলসম্যান যদি আপনার সাথে কথাবার্তা বলে, তাহলে একটা কথা আপনাকে বলে যে স্যার এই বাইকটা BS7 পারফরমেন্স খুব ভালো, বাইকটা নিতে পারবো। BS3, BS4, BS7, BS10 এর মানেটা কি? এই BS কথাটার মানে হচ্ছে ওই গাড়িতে কি পরিমাণ আপডেট টেকনোলজি অ্যাড করা আছে যেখান থেকে এই গাড়িটার পরিবেশ দূষণ কমাবে। তাহলে BS সংখ্যা যার যত বাড়বে সেই গাড়িতে পরিবেশ দূষণ তত কম হবে। এখন এই BS এর মানেটা যদি একটু বলি, BS মিন্স ভারত স্টেজ, অর্থাৎ ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোকে আমরা BS হিসেবে চিনি, এবং ইউরোপিয়ান কান্ট্রিতে যেগুলো তৈরি করা হয় সেটা ইউরো 1, 2, 3 নামে চিনি। বাংলাদেশে এখন পর্যন্ত মনে হয় মোটরসাইকেলে BS7 পর্যন্ত আসছে, BS7, এবং ইন্ডিয়াতে চলতেছে BS13। তার মানে ওরা যে চালানোর পরে যেগুলো থাকে সেগুলো কিন্তু বাংলাদেশে পাঠায়, তার বাংলাদেশে করা কিছু নেই। কিন্তু এখানে যে ব্যাপারটা আমাদের এই যে BS, এখন কথা ইভি নিয়ে পড়াইতে আপনি কিন্তু দুনিয়া পাল্টে সব কিছু উঠে আসবেন, আপনাকে এই অবজেক্টিভগুলো না বুঝাইলে আপনি এই পড়াতে অত মনোযোগ পাবেন না। আপনাকে মনোযোগ 3 ঘন্টা ধরে রাখার জন্য আমাকে বিভিন্ন উদাহরণ দিয়ে আপনাকে ধরে রাখতে হবে, তাইলে 45 মিনিট পরে চলে যাবে। ভার্সিটিতে ক্লাস করি 45 মিনিট, মানে 45 মিনিট কেন 15 মিনিট পর পর ঘুরে দেখি যে কখন ক্লাস শেষ হয়। কারণ স্যার আমাকে বাস্তবে এই যে আমাকে এক্সপেরিমেন্ট করাচ্ছে, আমরা এই শুক্রবারে এক্সপেরিমেন্ট করাইছে একটা তারের মধ্য দিয়ে যখন বিদ্যুৎ যায়, কত পরিমাণ বিদ্যুৎ গেলে বা কত অ্যাম্পায়ার বিদ্যুৎ গেলে ওই তারের হিট কতটুকু হবে। এখন আমি বললাম স্যার আমি যেটা শিখবো এটা আমার অবজেক্টিভ কোথায় বা কোথায় লাগবে কাজ, সে বলতেছে এটা লাগবে, যখন তুমি কাজ করবো তখন লাগবে। কোথায় কাজ করলে লাগবে, অবজেক্টিভ যখন না বোঝায় এই জিনিসগুলো না মিলাতে বলে তো মজা লাগবে না। তো এখানে যে জিনিসটা আমি বলতেছি, যখন 1832 অর্থাৎ 19 দশকে বা 1900 সালের দিকে এই পরিবেশ নিয়ে মানুষজন এত বেশি মাতামাতি করেন, যার কারণে এই ইভির উপরে তারা খুব একটা বেশি নজরদারি করতো না। পাশাপাশি এই ইভিতে নজরদারি না করার আরেকটা কারণ হচ্ছে এই ইভিতে যে ব্যাটারিটা ইউজ করা হতো এই ব্যাটারিটা ছিল নন রিচার্জেবল। একবার চালানোর পরে নষ্ট হইলে এটাকে আবার পুনরায় চার্জ দেওয়ার কোনো ক্ষমতা ছিল না, নষ্ট শেষ। পেন্সিল ব্যাটারি মানে রিমোটের ব্যাটারির মতো ইউজ করবেন, করতে করতে যখন শেষ তখন শেষ। তখন কি হইতো, ওই তুলনায় এই ব্যাটারিগুলো তৈরি করা বা উৎপাদন এবং কাঁচামাল সংগ্রহ করা অনেকটা ব্যয়সাধ্য ছিল। এখন যেটা আমাদের কাছে পেট্রোলের থেকে কিন্তু ইভিটা কিন্তু আজ থেকে আমাদের ধীরে ধীরে কিন্তু হয়ে আসতেছে, কারণ ওই পেট্রোল যে পরিমাণ টাকা তার থেকে ইভি, যেমন BYD মার্কেটিং করতেছে তার 1 কিলো যেতে সব টাকা লাগবে হচ্ছে 2 টাকা 75 পয়সা, যেখানে আপনার পেট্রোল আরো বেশি লাগবে। পেট্রোলে মনে হয় সবকিছু মিলে ক্যালকুলেশন করে দেখছি 27 টাকার মতো লাগে কিলোতে, আর সেখানে BYD তে একটা ইভি গাড়ি চালান তাহলে 2 টাকা 75 পয়সা। তাহলে দেখেন ধীরে ধীরে কিন্তু উল্টো হয়ে আসতেছে। আগে ছিল পেট্রোল হাতের নাগালে, ব্যাটারি ছিল অনেক দূরে, কাঁচামাল সংগ্রহ করে সব রিপেয়ার করা কষ্ট অনেক বেশি, কিন্তু এখন কিন্তু আমাদের উল্টোটা, যার কারণে এখন আমরা ইভিতে শিফট হচ্ছি। তাহলে ইভিটা এতদিন আমরা গুরুত্ব না দেওয়ার প্রথম কারণ হচ্ছে তখন ব্যাটারি সেলগুলো ছিল নন রিচার্জেবল, যেটা রিচার্জ করা যাইতো না, পাশাপাশি এই কাঁচামালগুলো সংগ্রহ করা অনেকটা ব্যয়সাধ্য খরচ সাপেক্ষ ছিল। এই পরিপ্রেক্ষিতে এইটা আমাদের খুব একটা বেশি তখন কাজে লাগে না। কিন্তু এই 1975 সাল থেকে বা তারপর থেকে যখন পরিবেশবিদ গবেষণা করছে, আমি খুব সম্ভবত 2016 সালের একটা রিপোর্ট দেখছিলাম, সেম মানে সংস্থা এই ওজোন স্তর নিয়ে গবেষণা করছে। ওজোন স্তরের লেয়ার কমতে কমতে 22 কিলোমিটারের মনে হয় চলে আসছে, এবং এই ওজোন স্তর যদি কোনো কারণে পাতলা হয়ে যায় এবং ক্ষয় হয়ে যায়, এখান থেকে যে ইউভি রশ্মিগুলো আসবে এরা প্রথম ক্ষতি করবে গাছপালা। গাছপালা কোনো খাদ্য তৈরি করতে পারবে না, তো গাছপালা খাদ্য তৈরি না করতে পারলে আপনি কার উপর ডিপেন্ড? আল্লাহ যে বলেছে কিয়ামত হয়ে যাবে, তো কিয়ামত যে শুধুমাত্র এই যে ভূমিকম্পের মাধ্যমে হবে এটা এমন না, এটা কোন দিক থেকে কোন দিক দিয়ে কিভাবে কি হবে সব আপনার হাতের ফল। এবং এই যে একটু আগে বললাম না ক্যাটালিটিক কনভার্টার, এই ক্যাটালিটিক কনভার্টার কি করে আমাদের গাড়িতে ইঞ্জিন থেকে ব্লাস্ট হওয়ার পরে, ওই যে বললাম না রান্নাঘরে খাবার তৈরি হয়, এই রান্নাঘরে যখন খাবার তৈরি হয় এই খাবারটা তৈরি হওয়ার পরে কি আমরা ওয়েস্টটাকে ফেলা বের করে দিই না এক্সস্ট দিয়ে যে আমরা ধোঁয়াটা বের করি, এই ধোঁয়ার মধ্যে নক্স, অক্সাইড অফ নাইট্রোজেন, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড, হাইড্রোকার্বন, এই ধরনের ক্ষতিকর গ্যাসগুলো থাকে যেগুলো আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর। এই ক্ষতিকর গ্যাসগুলোকে কমানোর জন্য আমাদের এক্সস্টে আমরা কিনতেছি ক্যাটালিটিক কনভার্টার। এখন ক্যাটালিটিক কনভার্টার তৈরি করার জন্য যে উপাদানগুলো আছে এগুলো একটু দামি,
যেমন ক্যাটালিটিক কনভার্টার তৈরি করার জন্য যে উপাদান লাগে সেটা হচ্ছে প্লাটিনিয়াম, রেডিয়াম, সিলভার এবং গোল্ড। এই টাইপের কিছু মূল্যবান ধাতু দিয়ে এগুলো বানানো হয়, যেটা লোকাল ওয়ার্কশপে টেকনিশিয়ানরা কিছু টাকার জন্য গাড়ি থেকে চুরি করে নেয়। তাহলে যখন ইমিশন কন্ট্রোল সিস্টেমের জন্য বা ইমিশন কন্ট্রোলের জন্য যখন আমার একটা টেকনোলজি দেওয়া হয়েছে, সেই টেকনোলজি যখন আপনি গাড়ি থেকে কোনোভাবে সরাচ্ছেন, তখন এই গ্যাসগুলো কিন্তু সরাসরি যা আছে সব বের হয়ে যাচ্ছে। আজ বাংলাদেশের তাপমাত্রা ঠান্ডার সময় গরম, গরমের সময় ঠান্ডা, বৃষ্টির সময় বৃষ্টি নেই, এনভায়রনমেন্ট এতটা চেঞ্জ কেন? ঢাকা শহরে যদি 100টা গাড়ি চলে, 100টা গাড়ির মধ্যে 80 থেকে 85টা গাড়িতেই মোটামুটি ক্যাটালিটিক কনভার্টার নাই বললেই চলে। এখন কথা স্যার, আমি তো কোনোদিন খুলি নাই, আপনি খোলেন নাই, যে ওয়ার্কশপে লেগে আসছেন ওই ওয়ার্কশপ থেকে নেন পিছিয়ে একটা। যাই হোক, তাহলে এই ইভি অনেকদিন আগে বানানো হইলেও বা 1832 সালে বানানো হইলেও এটা খুব একটা বেশি জনপ্রিয়তা পায়নি তখনকার সময়ে। কারণ তখন ব্যাটারির থেকে পেট্রোল ছিল সহজ, মাটি খুললেই পেট্রোল, মাটি খুললেই ক্রুড অয়েল। কিন্তু পরিবেশবিদরা গবেষণা করে দেখছে যে আজ থেকে 70-75 বছরের মধ্যে মাটির নিচে যত ক্রুড অয়েল আছে সব ক্রুড অয়েল শেষ হয়ে যাবে। তখন আমরা বিকল্প জ্বালানির উপরে শিফট হচ্ছি, যেমন গোবর থেকে গ্যাস তৈরি করতেছি, এরপর হচ্ছে সূর্য থেকে তাপ নিচ্ছি, সোলার এনার্জি। তো এই ধরনের বিকল্প জ্বালানির উপরে আমরা আস্তে আস্তে শিফট হচ্ছি, যাতে আমাদের পরের প্রজন্ম এই ক্রুড অয়েল ব্যতীত চলতে পারে। দেন সেই পরিপ্রেক্ষিতে এখন আমরা পেট্রোল এবং ডিজেলের পরিমাণ কমিয়ে ইভিতে শিফট হচ্ছি। এই মূলত এই স্লাইডের অবজেক্টিভ। আশা করি বুঝতে পারছেন। কারণ আমি যদি এত কিছু না বলতাম, আপনার মনের মধ্যে একটা কোশ্চেন থাকতো যে 1832 সালে বানানো হয়েছে, সেটা 2000-এ কেন আমরা মাতামাতি করতেছি? মাঝখানে কোথায় ছিল এই জিনিসটা? মাঝখানে আমাদের মাথা থেকে আমরা হারাই দিয়েছিলাম বা সরাই দিয়েছিলাম যে আমার পেট্রোলই তুলনামূলকভাবে সহজ। কিন্তু এখন যে বর্তমান যুগ, যেখানে আমাদের ক্রুড অয়েলের সংকট, ক্রুড অয়েলের সংকট হলে আমি পেট্রোল ডিজেল পাবো না, সেই ক্ষেত্রে এখন আমরা ইভিতে শিফট হচ্ছি বা ইভির উপর ডিপেন্ডেন্ট হচ্ছি। আশা করি কোনো কোশ্চেন নেই। তাহলে এখান থেকে আপনারা যেটা লিখবেন, রবার্ট অ্যান্ডারসন 1832 থেকে 1839 সালে সর্বপ্রথম ইলেকট্রিক ভেহিকেল আবিষ্কার করেছিল, যেটা ছিল নন রিচার্জেবল ব্যাটারি। এই লাইনটা যদি দেখেন, এবং ব্যাটারিতে ছিল নন রিচার্জেবল প্রাইমারি সেল। স্যার ডেসক্রিপশনে কোডটা কেটে দিন স্যার। হ্যাঁ, আরেকবার বলতে ডেসক্রিপশনে দেয়া ক্রুড ইলেকট্রিক যে লেখা এটা মিনসটা ফাস্ট ক্রুড ইলেকট্রিক ডেসক্রিপশন ডেসক্রিপশন বুঝতে পারছি। ইলেকট্রিক এই যে ফাস্ট ক্রুড কেন বলছে? এটা অথবা ওই যে ব্যাটারিটা তৈরি করছিল বা যে গাড়িতে লাগাইছিল, এই ব্যাটারির সাপেক্ষে ওই কথাটা আসছে। এই স্লাইড নিয়ে কোনো কোশ্চেন আছে? ক্রুড মানে ওই ব্যাটারিটা ক্রুড অপরিশোধিত না? হ্যাঁ, ক্রুড ব্যাটারি অপরিশোধিত। অপরিশোধিত মানে এটাকে আবার পুনরায় ইউজ করা যাইত না এবং এটা ফেলাই দেওয়া লাগতো। ক্রুড অয়েল মানে আমরা কি বলতেছি? অপরিশোধিত। অপরিশোধিত দিন না, এটাকে আর পরিশোধন, পরিশোধন বলতে এটাকে আবার পুনরায় ব্যবহার করার উপযোগী ছিল না। ওই জন্য বললাম যে ব্যাটারি থেকে এই কথাটা আসছে। তাহলে এটাই যদি হয়,
এই স্লাইড নিয়ে যদি কোনো কোশ্চেন না থাকে আমরা একটু পরের স্লাইডে আসি। এইটা আবার কি? স্লাইডটা যদি একটু দেখি, ইনভেন্টর আবিষ্কারের নাম দেওয়া আছে নিকোলাস অটো, 1863 সাল। এইটা সম্পর্কে যদি একটু বলি